হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সমবৃত্তীয় গতি সম্পর্কে পড়ব। অভিকেন্দ্র ত্বরণ কি, অভিকেন্দ্র বল কি, অপকেন্দ্র বল কাকে বলে এই সম্পর্কে জানব এবং এদের ওপর বিভিন্ন ধরনের অঙ্ক করব। বিশেষ করে অপকেন্দ্র বল সম্পর্কে আমাদের মাঝে একটা ভুল ধারণা থেকেই যায় বা ভুল সংজ্ঞা পড়ে আসি। মানে আমরা এইভাবে পড়ে আসি যে যখন কোনো বস্তু বৃত্তপথে ঘুরে তখন তার বাইরের দিকে একটি ফোর্স ক্রিয়া করে, এটাই হচ্ছে অপকেন্দ্র বল, মানে কেন্দ্রের থেকে বাইরের দিকে। এটা সঠিক সংজ্ঞা নয়। এর অ্যাকচুয়াল সংজ্ঞা কি হবে বা অপকেন্দ্র বল জিনিসটা কি, সঠিকভাবে খুব সুন্দরভাবে এই ভিডিওতে জানবো। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথমে সবাই লিখে দিই সমবৃত্তীয় গতি। ওকে, তো সর্বপ্রথম স্যার সমবৃত্তীয় গতি কাকে বলে? দেখো লিখেই দিয়েছি। সমবৃত্তীয় গতির মূল কথা কি? কৌণিক বেগ কি থাকবে? ধ্রুবক, মানে কৌণিক বেগ পরিবর্তন হবে না। মানে সংজ্ঞাটা কিভাবে বলবো? যখন কোনো বস্তু একই কৌণিক বেগ নিয়ে বৃত্তপথে আবর্তন করে তখন সেই বস্তুর গতিকে কি বলে? সমবৃত্তীয় গতি। মাথায় ঢুকলো? আরও একবার রিপিট করি, যখন কোনো বস্তু একই কৌণিক বেগ নিয়ে বৃত্তপথে আবর্তন করে তখন তার গতিকে কি বলে? সমবৃত্তীয় গতি। মানে এক কথায় স্যার যে ওমেগা, এটা কেমন থাকবে? ধ্রুবক, এর কোনোরূপ পরিবর্তন হবে না। এর মানেটা কি? মনে করে একটা বস্তু 2 রেডিয়ান পার সেকেন্ড এত কৌণিক বেগে ঘুরছে, তাহলে সে কি 2 রেডিয়ান পার সেকেন্ডেই ঘুরতে থাকবে। এটাকে আরো সহজভাবে বোঝায়, দেখো রৈখিক বেগ ভি মানে কি বলো? ওমেগা আর। হ্যাঁ কি না? চলো একটা বৃত্ত এঁকে দিই। স্যার বৃত্তের ব্যাসার্ধ তো ফিক্সড, ঘুরছে, ব্যাসার্ধ ফিক্সড, আর ওমেগাও ফিক্সড, তাহলে ভিও কি হবে? ফিক্সড। মানে সমবৃত্তীয় গতি আমরা এইভাবেও বলতে পারি, যখন কোনো বস্তু একই দ্রুতি নিয়ে বা বেগের মান যদি একই হয় যখন বৃত্তপথে ঘুরছে তখন সেই বস্তুর গতিকে কি বলবো? সমবৃত্তীয় গতি। বুঝতে পারলাম? বেগের মানটা, বেগ নয়, তার কারণটা কি বলতো? যদি এই দিকে বস্তুটা ঘুরছে তাহলে কি এখানে বেগ কি হবে? এই বরাবর। এখানে বেগ কি হবে? এই বরাবর। এখানে বেগ কি? তো বেগের মান তো পরিবর্তন হচ্ছে, বেগের দিক তো পরিবর্তন হচ্ছে, আর বেগের দিক পরিবর্তন হওয়া মানে বেগ পরিবর্তন হয়ে যাওয়া। তো আমরা বেগ বলবো না, এখানে ভি সমান ওমেগা আর। এই যে স্যার ওমেগা একই, আরটাও ফিক্স, তাহলে ভিও ফিক্স। তো এখানে ভি বলতে কি বোঝাচ্ছে? বেগের মান। ঠিক আছে, বেগের মান মানেটা কি? মনে করো একটা বস্তু 50 কিমি পার আওয়ারে ঘুরছে। বোঝার চেষ্টা করো, একটা বস্তু 50 কিমি পার আওয়ারে ঘুরছে, তাহলে তোর প্রত্যেকটা বিন্দুতে বেগের মান কত হবে? 50 কিমি পার আওয়ার। সব জায়গায় না, কোথাও 51 কিমি পার আওয়ারও হবে না, বা কোনো জায়গায় 49 কিমি পার আওয়ারও হবে না, সব জায়গায় 50 কিমি পার আওয়ার। ঠিক আছে, বুঝলাম কেন বলবো না যে বেগ সমান থাকে, কারণ বেগ একটি ভেক্টর রাশি, তার মান ও দিক আছে, শুধু মান ফিক্স থাকে, দিক ফিক্স নেই। দেখো এই পয়েন্টে এই দিকে বেগ, একটু ঘুরে গেলে এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে স্পর্শক বরাবর হয়। যেহেতু বেগের দিক পরিবর্তন হচ্ছে মানে কি হয়ে যাচ্ছে স্যার? বেগটাও পরিবর্তন হচ্ছে। ওকে, বুঝতে পারলাম তো? তো সামারাইজ করে দিই একবারে লাস্টবারের মতো, যখন কোনো বস্তু একই কৌণিক বেগে বৃত্তপথে ঘুরে তখন তার গতিকে কি বলবো? সমবৃত্তীয় গতি। বা এইভাবেও বলতে পারি, যখন কোনো বস্তু রৈখিক বেগের মান একই হয় আর অবশ্যই কোন পথে ঘুরছে? বৃত্তপথে, তাহলে সেই বস্তুর গতিকে কি বলবো? সমবৃত্তীয় গতি। যেভাবে বলবে। বুঝতে পারলাম? চলো এরপর একটা টার্ম লেখা আছে, দেখো অভিকেন্দ্র ত্বরণ কাকে বলা হয়? দেখো শর্ট ফর্মে লিখে দিয়েছি। অভি নাম শুনে বুঝতে পারছি, অভিকেন্দ্র মানে কি? কেন্দ্র বরাবর সামথিং এইরকম ত্বরণ। দেখো খুব শর্টে লেখা আছে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্রাভিমুখী মানে কেন্দ্রের দিকে একটি ত্বরণ থাকে, একে কি বলা হচ্ছে? অভিকেন্দ্র ত্বরণ। আর একবার রিপিট করি, যখন কোনো বস্তুর গতি কেমন হয়? সমবৃত্তীয় গতি, মানে একই কৌণিক বেগ নিয়ে ঘুরছে, বা কি বলতে পারি? রৈখিক বেগের মান একই, তখন কেন্দ্রের দিকে একটি ত্বরণ থাকে, সেই ত্বরণকে কি বলা হয়? অভিকেন্দ্র ত্বরণ। মানে চিত্রটা যদি তোমাদের এঁকে বোঝায় তাহলে এরকম একটা বিষয় ঘটবে। মনে করো একটা বস্তু সমবৃত্তীয় গতিতে ঘুরছে, ঠিক আছে? তাহলে মনে করো এই দিকে ঘুরছে, ধরে নিলাম
ওকে, তাহলে এই পয়েন্টে এটা কেন্দ্র ধরে নিলাম, ও ধরে নিলাম। তাহলে এই পয়েন্টে একটা ত্বরণ থাকবে কোন দিকে? কেন্দ্রের দিকে। তাহলে ত্বরণের দিক কোন দিকে হবে? এটা। এই পয়েন্টটা ভাবলে কোন দিকে হবে? ত্বরণের দিক এটা। এই পয়েন্টটা ভাবলে কি হবে? ত্বরণের দিক এটা। মানে এক কথা তুমি যে পয়েন্টেই ভাবো না কেন, অলওয়েজ কোন দিকে হবে? বৃত্তের কেন্দ্র বরাবর একটি ত্বরণ থাকে। এই ত্বরণকেই কি বলা হচ্ছে? অভিকেন্দ্র ত্বরণ। লাস্টবারের মতো একবার বলে দিচ্ছি, তারপরে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করব। পরীক্ষাতে অনেক সময় দেই স্যার যে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা নির্ণয় করো। তো চলো একবার বলে দিচ্ছি। যখন কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘোরে তখন কেন্দ্রের দিকে, ঠিক আছে, একটি ত্বরণ ক্রিয়া করে বা একটি ত্বরণ থাকে। এই ত্বরণকে কি বলা হচ্ছে? অভিকেন্দ্র ত্বরণ। আর একটা জিনিস মনে রাখবা, অভিকেন্দ্র ত্বরণ আর বেগের মধ্যবর্তী কোণ কত হয়? 90। কিভাবে দেখে নাও, দেখো বস্তুটা এইভাবে ঘুরছে, তাহলে এই মোমেন্টে বেগের দিক কোন দিকে? এইদিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90। চলো এই মোমেন্টে বেগের দিক কোন দিকে? এইদিকে। মধ্যবর্তী কোণ কত? 90। হ্যাঁ কি না? এই মোমেন্টে দেখো বেগের দিকে এইদিকে, মধ্যবর্তী কোণ কত? 90। তুমি যে জায়গায় নাও না কেন মনে রাখি অভিকেন্দ্র ত্বরণ আর বেগের অভিমুখ সর্বদাই কি হয়? 90 ডিগ্রি। ওকে, চলো এবার আমরা চলে যাচ্ছি অভিকেন্দ্র ত্বরণের রাশিমালাতে। চলো আমরা এবার অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা নির্ণয় করব। তো ধরে নিলাম একটা বস্তু ওমেগা কৌণিক বেগে আর ভি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। বুঝতে পারলাম কি বললাম? একটা বস্তু ওমেগা কৌণিক বেগে আর ভি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। এটা কেমন গতি? সমবৃত্তীয় গতি। তার জন্য ওমেগা আর ভি মানে বেগের মান কেমন? ধ্রুবক। ওকে, এবার যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিলাম এই বৃত্তপথের। চলো এটা কেন্দ্র, চলো এটা একটা পয়েন্ট নিয়ে নিলাম, এ একটা পয়েন্ট নিয়ে নিলাম। ওকে, আর একটা পয়েন্ট নিলাম, চলো বি, চলো এখানে নিয়ে নিলাম বি, আর এটা মধ্যবর্তী কোণ থিটা ধরে নিলাম। বোঝার চেষ্টা করে কি বলতে চাইছি? স্যার দুটো পয়েন্ট নিলাম, মনে করো বস্তুটা এইদিকে ঘুরছে, তাহলে ঘুরতে 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 কোনো একটা মোমেন্টে এতে এলো, তারপরে স্যার কিছুক্ষণ পর বিতে গেল, আর এ থেকে বিতে যেতে কত সময় লেগেছে? টি আমরা ধরে নেব। আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সৃষ্টি হয়েছে? থিটা। ওকে, এবার দেখো এই বিন্দুতে বেগের মান কি হবে? স্পর্শক বরাবর হয়, তাহলে কোন দিকে হবে? এইদিকে। হ্যাঁ কি না? এটা বেগের মান হয়ে গেল, বুঝতে পারলাম। চলো এটাকে পি দিয়ে দিলাম। ওকে, আর এই বিন্দুতে বেগের মান কি হবে? চলো স্পর্শক বরাবর, চলো এঁকে দিলাম, চলো এটাকে কিউ দিয়ে দিলাম। ওকে, এবার একটা জিনিস দেখানো যেতে পারে, দেখো ভালো করে। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা দেখাচ্ছি কি করে। এটা থিটা হলে এটাও থিটা হবে, কি করে আসছি? তাহলে ভি যদি এটা হয়, এটা থিটা, তাহলে এটা কি হবে? যার সাথে কোণ করে সি হয় কস, তাহলে এটা ভি কস থিটা। আর এর সাথে যেটা থাকবে ওটা কি হয়ে যাবে তাহলে? এটা কি হবে তাহলে? ভি সাইন থিটা। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? স্যার এটা ভি, তাহলে যার সাথে কোণ করবে সেটা ভি কস, আর অন্যটা কি হয়ে যাবে? ভি সাইন। ওকে, চলো মোটামুটি আমাদের এই চিত্র, তোমরা একটু পজ করে আগে চিত্রটা এঁকে নাও। ওকে, চলো এবার দেখে নাও, ভালো করে দেখবে যেটা বলতে চাইছি। বৃত্তপথের ব্যাসার্ধ আর সেখানে ধরে নিও। এবার হ্যাঁ, জাস্ট এটা একটু বলে দিই। অনেকে বলবে স্যার এটা থিটা হলে এটা কি করে থিটা হলে, একটু বলে দিই। দেখো স্যার এটা থিটা হলে এটা থিটা হবে কি হবে না? জেড, তাই না? দেখে নাও, এটা থিটা হলে এটা থিটা হবে কি হবে না? জেড, একান্তর কোণ। ওকে, চলো যদি এটা থিটা হয়, ভালো করে দেখো তো এই কোণটা কত? এটা 90 নয়? এই দেখো ভালো করে দেখো, এই যে স্যার এই কোণটা কত? এই কোণটা কত? 90। তাহলে এটা যদি থিটা হয় এটা কত হবে? 90 মাইনাস থিটা। ঠিক আছে, চলো এবার এটা দেখো, এটা কত? 90। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটা কত হবে? থিটা। বুঝতে পারলাম এইভাবে। আচ্ছা চলো এবার চলে আসছি আমরা। দেখো আর একটা ছোট্ট একটা বিষয় জাস্ট বলে রাখি, এই যে স্যার এ আর বিকে অত্যন্ত দূরে দূরে এঁকেছি না, এটা প্র্যাকটিক্যালি কিন্তু অ্যাকচুয়ালি এ আর বি দূরে দূরে নেই, অনেক কাছাকাছি আছে। যেমন কেমন, একটা উদাহরণ দিয়ে এরকম মনে করো এটা হচ্ছে এ, তাহলে এটাই হচ্ছে বি, একেবারে কাছে। এ আর বি অত্যন্ত কাছাকাছি আছে, কিন্তু আমি চিত্র প্রমাণ করার জন্য, চিত্রে আঁকার জন্য দূরে দূরে এঁকেছি। মনে রাখবা এখানে থিটা কেমন? অতি ক্ষুদ্র, এটা একটু মনে রাখতে হবে। থিটা কেমন এখানে? অতি ক্ষুদ্র। থিটার মান কি? অত্যন্ত ছোট, মনে রাখবে থিটাটা। ওকে, চলো দেখা যাক। স্পর্শক বরাবর, ঠিক আছে, মানে কি? এপি অভিমুখে। স্পর্শক মানে কি? দেখো এই বরাবর, হ্যাঁ কি না? স্পর্শক বরাবর মানে এপি অভিমুখে ত্বরণ। চলো এ সমান, আগে বলো ত্বরণ মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, হ্যাঁ কি না? চলো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? এ থেকে বিতে, তাহলে বিটা অন্তিম, এটা কি? প্রাথমিক। তাহলে বলো তো এই বরাবর বিতে মানে অন্তিম বেগ কত? এই বরাবর ভি কস থিটা,
আর একটা হেল্প করি, যেহেতু ভিকে ভেঙে দিয়েছি আমি ভিটাকে একটু মিটিয়ে দিলাম, ঠিক আছে? ভিকে ভেঙেই তো স্যার পেলাম, হ্যাঁ কি না? তাহলে একটু বুঝতে আরও সুবিধা হবে, তোমরা আবার কাটিয়ে দিও না। দেখো এই বরাবর দেখো তো তাহলে কি ত্বরণ আছে এখানে, অন্তিম অন্তিম বেগটা কত? ভি কস থিটা। প্রাথমিক বেগ কত? ভি। তাহলে কি লিখতে পারি? ত্বরণ সমান অন্তিম বেগ ভি কস থিটা মাইনাস প্রাথমিক বেগ মানে ভি বাই কি সময় টি। এবার স্যার থিটা অতি ক্ষুদ্র হলে কস থিটা সমান 1 হয়, এটা মনে রাখতে হবে। যেহেতু থিটা অতি ক্ষুদ্র, যেহেতু থিটা অতি ক্ষুদ্র কস থিটা সমান 1। স্যার কিভাবে? বেসিক ম্যাথমেটিক্স যে ভিডিওটা আছে সেখানে বলা আছে, তোমরা দেখে নিও। মনে রাখবে থিটা অতি ক্ষুদ্র হলে কস থিটা কত হয়? 1, মনে রাখিও এটা। তাহলে স্যার ভি মাইনাস ভি কত হয়ে গেল? 0। 0 বাই টি মানে কি? 0। এর মানে কি? এর মানে হচ্ছে যখন কোনো বস্তু বৃত্ত পথে ঘোরে তার স্পর্শক বরাবর কোনো ত্বরণ থাকে না। স্পর্শক বরাবর ত্বরণ কত পেলাম? 0। মাথায় ঢুকলো? ঠিক আছে, তাহলে স্পর্শক বরাবর ত্বরণ কি হয়ে গেল? 0, মানে স্পর্শক বরাবর কোনোরূপ ত্বরণ থাকে না। ওকে চলো এবার কেন্দ্রাভিমুখে, কেন্দ্রাভিমুখে ত্বরণ। ঠিক আছে, কেন্দ্রাভিমুখে মানে কোন দিকে? কেন্দ্রের অভিমুখে, মানে এই চিত্র দেখো এও, এটা ও বিন্দু দিলাম, এও এই বরাবর কোনো ত্বরণ আছে কি? চলো দেখা যাক। কেন্দ্রাভিমুখে মনে আছে অভিকেন্দ্র ত্বরণের সংজ্ঞা কি বলেছিলাম? কেন্দ্রের দিকে একটি ত্বরণ থাকে, সেটা তো প্রুফ করবো। চলো দেখা যাক কেন্দ্রের দিকে কোনো ত্বরণ আছে কিনা। ওকে চলো, ত্বরণ মানে কি? অন্তিম বেগ। দেখো তো এই বরাবর এখানে কোনো বেগ আছে? আছে, ভি সাইন থিটা। তাহলে অন্তিম বেগ কত? ভি সাইন থিটা। ওকে মাইনাস প্রাথমিক বেগ কত? এই বরাবর কোনো বেগ আছে? নেই। এই বরাবর কোনো বেগ আছে? নেই। তাহলে কত? 0 বাই কি সময় টি। থিটা অতি ক্ষুদ্র হলে মনে রাখবে সাইন থিটা থিটা হয়। স্যার এগুলো যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে না, ভাবিয়ে না যে স্যার যা ইচ্ছা তাই লিখছে। একবার থিটা সমান 1 কস থিটা 1, একবার সাইন থিটা থিটা, এগুলো সূত্র মনে রাখিও। যেহেতু থিটা অতি ক্ষুদ্র, যেহেতু থিটা অতি ক্ষুদ্র, সাইন থিটা সমান কত? থিটা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাইন থিটা সমান কি হয়? থিটা। তাহলে স্যার থিটা বাই টি এই জিনিসটা কি হয় বলো তো? ওমেগা নয়? থিটা বাই টি কি হয়? ওমেগা। তাহলে কি লিখতে পারি? ভি ওমেগা। মাথায় ঢুকলো? থিটা বাই টি মানে কি? ওমেগা। এবার একটা জিনিস বলো, ভি মানে কি হয়? ওমেগা আর, হ্যাঁ কি না? ভি মানে কি হয় বলো? ওমেগা আর। ভি মানে কি? ওমেগা আর, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল তাহলে? ওমেগা স্কোয়ার আর। চলো একটা রাশিমালা পেয়ে গেছি, আমি একবারই লিখছি, এটা একটা রাশিমালা হয় ওমেগা স্কোয়ার আর। আবার বলো ভি সমান যদি ওমেগা আর হয়, চলো একটু পাশে লিখছি আমি, ভালো করে দেখবে। হ্যাঁ, ভি সমান যদি ওমেগা আর হয়, ভালো করে বলো, তাহলে ওমেগা মানে কি হবে? ভি বাই আর, হ্যাঁ কি না? তাহলে ভি বাই আর বসাচ্ছি, তাহলে ভি বাই আর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে কি হলো বলো? একটা আর একটা আর কেটে গেল, তাহলে কি? ভি স্কোয়ার বাই আর। অতএব যেটা বলতে পারি যে কেন্দ্রের অভিমুখে ত্বরণ শূন্য হচ্ছে কি? শূন্য নয়, অবশ্যই কিছু একটা ত্বরণ আছে। সুতরাং যখন কোনো বস্তু বৃত্তপথে ঘোরে তখন স্পর্শক বরাবর ত্বরণ থাকে না, সমবৃত্তীয় যখন বস্তু সমবৃত্তীয় গতিতে ঘোরে স্পর্শক বরাবর কোনো ত্বরণ থাকে না। কি বরাবর থাকে? অভিকেন্দ্র বরাবর। আর সেই ত্বরণকে কি বলা হয়? অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এটা কিসের রাশিমালা? অভিকেন্দ্র ত্বরণ। অতএব লাস্ট লাইনে লিখে দেবো, পজ করে এই পর্যন্ত লিখে নিও। ওকে দেখো, অতএব লাস্ট লাইনে আমরা লিখব, অতএব অভিকেন্দ্র ত্বরণ, অতএব অভিকেন্দ্র ত্বরণ সমান কি লিখতে পারি? এই যে এই দুটো রাশিমালা সাধারণত লিখা হয়, মনে রাখবা, এটা একটা আর এটা একটা, এই দুটোই মনে রাখতে হয়। সমান মনে রাখবা ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। সে একই কথা, ডিপেন্ড করবে কি দেওয়া আছে তার উপর আমরা অনেক সময় ভি ধরবো, অনেক সময় ওমেগা। এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। ঠিক আছে, পরের বিষয়ে চলে যাচ্ছি, দেখে নাও পুরো বিষয়টা। চলো এরপর পয়েন্ট করো অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, এর মানেটাকে একটু বোঝার চেষ্টা করি। আগে বলো নিউটনের ফার্স্ট ল কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির, আর সমবেগে গতিশীল বস্তুকে সরল রেখা বরাবর চলতে থাকবে। হ্যাঁ কি না? এটাই তো বলেছে। এবার দেখো একটা বস্তু বৃত্ত পথে ঘুরছে, এর মানে কি? অবশ্যই সে সরল রেখা বরাবর চলছে না। এর মানে কি? অবশ্যই একটা ফোর্স ক্রিয়া করছে, তবেই তো বৃত্ত পথে ঘুরছে। হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বলতে চাইছি? এবার চলো অভিকেন্দ্র বলের সংজ্ঞা দিচ্ছি। যখন কোনো বস্তু বৃত্ত পথে আবর্তন করে তখন বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে, বা আরো বেশি বেটার, বৃত্তের কেন্দ্রের দিকে যে বল
ওই বস্তুটিকে বৃত্তপথে ঘোরানোর জন্য দায়ী সেই বলটাকে কি বলা হচ্ছে অভিকেন্দ্র বল। আর একবার রিপিট করি, একটা বস্তু আমরা এক্ষুনি দেখলাম বাইরে থেকে বল প্রয়োগ না করলে সোজাই চলতে থাকবে, এর মানে কি অবশ্যই একটা বল প্রয়োগ হচ্ছে বলে সে বৃত্তপথে ঘুরছে, মানে বলটা হচ্ছে কারণ বৃত্তপথে ঘোরার জন্য। বুঝতে পারলাম? তাহলে যখন একটি বস্তু বৃত্তপথে ঘুরছে তো যে বলটি ওই বস্তুটিকে বৃত্তপথে ঘোরাচ্ছে এবং সে বলটি কোন দিকে ক্রিয়া করে? কেন্দ্র বরাবর। সেই বলটি কোন দিকে ক্রিয়া করে? কেন্দ্র বরাবর। ওই বলটিকে কি বলা হচ্ছে? অভিকেন্দ্র বল। মাথায় ঢুকলো? দেখো অভিকেন্দ্র, কেন্দ্র বরাবর কেন্দ্র উল্লেখ আছে। সুতরাং আশা করছি সংজ্ঞা মাথায় ঢুকেছে, তাকে কি বলা হয়? অভিকেন্দ্র বল। এবার একটা জিনিস বলো, এফ সমান কি? এম এ, হ্যাঁ কি না? বল মানে কি? এম এ, ভর ইন্টু ত্বরণ। আবার এক্ষুনি পড়লাম অভিকেন্দ্র ত্বরণ। তাহলে বলো তো অভিকেন্দ্র বল মানে কি হবে? বস্তুর ভর ইন্টু অভিকেন্দ্র ত্বরণ। সুতরাং অভিকেন্দ্র বল মানে কি? ভর ইন্টু অভিকেন্দ্র ত্বরণ, দেখো ওমেগা স্কোয়ার আর, বা ভর ইন্টু ভি স্কোয়ার বাই আর। মুখস্থ করে নেবে এই সব টার্ম, যেটা একেবারে মুখস্থ হয়ে যায়। অভিকেন্দ্র বল মানে কি? এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। এবার যে লাইনটা বলবো ভালো করে মনে রাখিও, অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তুই বৃত্তপথে ঘুরতে পারে না। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আরো একবার রিপিট করছি, অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তুই বৃত্তপথে ঘুরতে পারে না। যদি কোনো বস্তু বৃত্তপথে ঘুরছে মানে অবশ্যই অভিকেন্দ্র বল আছে, থাকতেই হবে। অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তুই বৃত্তপথে ঘুরতে পারবে না। মাথায় ভালোভাবে লিখে নাও। আর এই টার্মটা শুধুমাত্র 11-এ নয়, ক্লাস 12-এ বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে আমাদের এসব কাজে লাগবে, তো ভালো করে মনে রাখিও। অভিকেন্দ্র বল মানে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। এবার দেখো অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। কিভাবে চলো দেখা যাক। দেখো একটা যখন বস্তু বৃত্তপথে ঘুরছে, তার বেগের দিক কোন দিকে হবে? এই দিকে ঘুরে, তাহলে বেগের এই মোমেন্টে এই দিকে, হ্যাঁ কিনা? এখানে এইদিকে। তাহলে ভালো করে দেখো তো, বেগ আর বলের মধ্যবর্তী কোণ কত? বেগ আর বলের মধ্যবর্তী কোণ কত? 90, হ্যাঁ কিনা? আর যেই দিকে বেগ হয় সেই দিকে সরণ হয়। তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান কি লিখতে পারি? বল ইন্টু সরণ এফ ডট ডিএস লিখতে পারি না? এফ ডট ডিএস। তাহলে ডিএস সরণের জন্য ধরলাম, যেই দিকে বেগ অভিমুখ সেই দিকে সরণের অভিমুখ। তাহলে কি লিখতে পারি? দেখো বেগ আর বল মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে কি লিখতে পারি? এফ ডিএস কস কত? 90। কস 90 কত হয়? 0। তার জন্য কি বলা হয়? অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল, কারণ এর দ্বারা কোনরূপ কার্য হয় না। কার্য কত হয়ে যাচ্ছে? 0। মাথায় ঢুকলো তো? চলো এবার তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে। এই যে আমি 4টা লিখে দিচ্ছি না, এখান থেকে প্রায় শর্ট কোয়েশ্চেন আছে। দেখো অভিকেন্দ্র বল মনে রাখবা কোনো নির্দিষ্ট বল নয়। যেমন মহাকর্ষ বল একটা নির্দিষ্ট বল, অভিকর্ষ বল আমরা জানি না এমজি নির্দিষ্ট বল। অভিকেন্দ্র বল কোনো নির্দিষ্ট বল না, একে কাউকে দিতে হয়। যেমন কি উদাহরণ দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো শর্ট কোয়েশ্চেন কি পরীক্ষায় কি আছে দেখো, বৃত্তপথে বাঁক নেওয়ার সময় একটি গাড়ি, ঠিক আছে, এখানে অবশ্যই একটি গাড়ি লিখে দাও। একটি গাড়ি দেখো কোয়েশ্চেনটা কি আসবে, একটি গাড়ি বৃত্তপথে বাঁক নিচ্ছে, এক্ষেত্রে অভিকেন্দ্র বল কি? আরো একবার রিপিট করছি, একটি গাড়ি বৃত্তপথে বাঁক নিচ্ছে। আর এক্ষুনি কি বললাম? বস্তু বৃত্তপথে বাঁক নিচ্ছে মানে অভিকেন্দ্র বল থাকতেই হবে। তাহলে এই যে স্যার গাড়িটা বৃত্তপথে বাঁক নিচ্ছে, তাহলে অভিকেন্দ্র বলটা কি সেটা কোয়েশ্চেন। একটি গাড়ি বৃত্তপথে বাঁক নেওয়ার সময় অভিকেন্দ্র বল কি হিসাবে, অভিকেন্দ্র বল কোনটা? বুঝতে পারলাম তো কোয়েশ্চেনটা? আমি শর্ট ফর্মে লিখেছি, পরীক্ষা এইভাবে আসবে। একটি গাড়ি বৃত্তপথে বাঁক নেওয়ার সময় অভিকেন্দ্র বল হিসেবে কোন বল ক্রিয়া করে, ঠিক আছে, বা কাজ করে, বা অভিকেন্দ্র বলটি কি, এভাবে জিজ্ঞেস করবে। তো দেখো উত্তরটা আগে নিজে থেকে দিতে পারো। বলো একটা জিনিস বলো, আমরা বৃষ্টির দিনে গাড়ি কেন স্লোভাবে যখন বাঁকনি, স্লোভাবে কেন বাঁকনি? কারণ পিচ্ছিল হয়ে থাকে, ঘর্ষণ বল কম, স্লিপ খেয়ে যাব, হ্যাঁ কি না? একেবারে যদি ঘর্ষণ বল না থাকে তাহলে বাঁক নিতে পারবো? বাঁক নিতে যেয়ে স্লিপ খেয়ে বাইরে বেরিয়ে যাব। সুতরাং রাস্তা ও চাকার মধ্যে যে ঘর্ষণ বল সেটাই আমাকে বাঁক নিতে হেল্প করছে। বুঝতে পারলাম? তাহলে এখানে অভিকেন্দ্র বল কে দিচ্ছে? রাস্তা ও চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। মাথায় ঢুকলো? কি বলবে? একটি গাড়ি বৃত্তপথে বাঁক নেওয়ার সময় কোন বল অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে? উত্তর কি হবে? রাস্তা ও চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। মাথায় ঢুকলো? চলো পরের কোয়েশ্চেন। আমরা জানি স্যার, দেখো গ্রহগুলি সূর্যের চারপাশে ঘুরছে, হ্যাঁ কিনা? গ্রহগুলি কি সূর্যের চারপাশে বৃত্তপথে ঘুরছে।
ঠিক আছে, বৃত্তপথের উপরত্বে সে আমরা এখন গুলি মারছি স্যার, আমরা বৃত্তপথে ধরলাম। একটি বস্তু স্যার গ্রহগুলি সূর্যের চারপাশে বৃত্তপথে ঘুরছে, তাহলে কোন বল অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে? কারণ বৃত্তপথে ঘুরছে মানে অভিকেন্দ্র বল আছে, তাহলে উত্তর কি হবে? সূর্য ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। সূর্য গ্রহের মধ্যে যে মহাকর্ষ বল আছে এটা কি করছে? ওই গ্রহগুলিকে সূর্যের চারপাশে ঘোরাচ্ছে। চলো পরের কোয়েশ্চেন, একই রকম ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তাহলে অবশ্যই এখানে একটা অভিকেন্দ্র বল আছে। সেই অভিকেন্দ্র বলটা কি? তাহলে উত্তর কি হবে? নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল। এই যে স্যার নিউক্লিয়াস আর ইলেকট্রন প্লাস মাইনাস পরস্পরকে যে স্থির তড়িৎ আকর্ষণ বলে টেনে রেখেছে, সেই বলটাই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলিকে ঘোরাতে হেল্প করছে বা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। চলো 4 নম্বর, একটি সুতোয় বেঁধে একটি বস্তুকে ঘোরানো হচ্ছে। দেখো একটা বস্তুকে সুতোয় বেঁধে দিয়েছি, আমি ঘোরাচ্ছি, তাহলে যেহেতু বস্তু বৃত্তপথে ঘুরছে মানে অবশ্যই অভিকেন্দ্র বল এখানে আছে, কারণ অভিকেন্দ্র বল ছাড়া ঘুরতে পারে না। তাহলে অভিকেন্দ্র বল কি? সুতোর টান। কোয়েশ্চেন কি হবে? একটি বস্তুকে সুতোয় বেঁধে বৃত্তপথে ঘোরানো হচ্ছে, এখানে অভিকেন্দ্র বল হিসেবে কোনটি কাজ করছে? তাহলে উত্তর কি হবে? সুতোর টান। পজ করে একটু লিখে নিই। ঠিক আছে, পরের বিষয়ে চলে যাচ্ছি। চলো এরপর যে টার্মটা আমরা বুঝবো অপকেন্দ্র বল। সবচেয়ে বেশি মিসকনসেপশন এখানেই থাকে, ভুল ধারণা। চলো ক্লিয়ার করে নিই। অপকেন্দ্র বল, আগে আমি ভুল সংজ্ঞাটা বলি যেটা সাধারণত আমরা পড়ে আসি, যে যখন কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে বা বাঁক নেই, তখন ওই বস্তুর ওপর কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল ক্রিয়া করে, একে কি বলা হয়? অপকেন্দ্র বল। আরও একবার রিপিট করি, সংজ্ঞা কি বলা হয়? মনে করো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তাহলে কোনো একটা মোমেন্টে ধরে নিলাম, এই মোমেন্টে কি বলছে? কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল ক্রিয়া করে, একে কি বলা হয়? অপকেন্দ্র বল। সাধারণত এই সংজ্ঞাটাই বলা হয় বা আমাদের মনে হয়, কিন্তু এটা সংজ্ঞাই নয়। ঠিক আছে, বোঝার জন্য আমিও অনেক সময় বলবো, ঠিক আছে, কিন্তু বলে দেবো যে আমি ভুল সংজ্ঞা বলছি, এটা ভুল সংজ্ঞা অ্যাকচুয়ালি আসছে। আর একবার রিপিট করি, ভুলটা কি? যখন কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে তখন বস্তুর ওপর কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল ক্রিয়া করে, একে কি বলে? অপকেন্দ্র বলে। এই সংজ্ঞাটা কি? ভুল। দেখো অ্যাকচুয়াল বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করিও। মনে করো তুমি গাড়ির ভেতরে আছো, ভালো করে দেখো, এখানে একটু কল্পনার ব্যাপার আছে। মনে করো তুমি গাড়ির ভেতরে বসে আছো, ভালো করে দেখিও বিষয়টা। তুমি গাড়ির ভেতরে বসে আছো। আর একবার রিপিট করি, অপকেন্দ্র একটি কেমন বল? অলিক বল। আসছি পুরো ব্যাখ্যাতে। অপকেন্দ্র বল একটি কেমন বল? অলিক বল। মনে আছে অলিক বল সম্পর্কে পড়েছিলাম একটা নিউটন স্লতেই, জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের শুধুমাত্র একটা ভিডিওই ছিল, ইনার্সিয়াল নন ইনার্সিয়াল রেফারেন্স অফ ফ্রেম। ঠিক আছে, সেই প্রসঙ্গ আবার আসছি, একটা জিনিস ভালো করে দেখো। আমি এখন কোথা থেকে দেখছি? জড়ত্বীয় নির্দেশতন্ত্র থেকে, মানে কোথা থেকে দেখছি? ভূপৃষ্ঠ থেকে। বোঝার চেষ্টা করিও, একটি গাড়ি বৃত্তপথে আবর্তন করছে, ঠিক আছে, একটি গাড়ি বৃত্তপথে ঘুরছে। এবার তুমি ভূপৃষ্ঠ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, দেখছো। কি দেখতে পাওয়া বলো? তুমি গাড়িটাকে দেখছো না, তুমি তোমাকে যে ভেতরে বসে আছে সেই বস্তুটাকে দেখো বা সেই মানুষটাকে দেখো। সেও বৃত্তপথে ঘুরছে, হ্যাঁ কি না? আরে গাড়ি ঘুরছে মানে কি? সেও ঘুরছে। এবার একটা জিনিস বলো, কোনো বস্তুই বৃত্তপথে ঘুরতে পারে না অভিকেন্দ্র বল ছাড়া, তাহলে অবশ্যই এখানে একটা অভিকেন্দ্র বল আছে, হ্যাঁ কি না? তাহলে স্যার অভিকেন্দ্র বলটা কি করছে? আপনাকে বৃত্তপথে ঘোরাচ্ছে। বুঝতে কোনো সমস্যা নেই? আচ্ছা, চিত্র ক্লিয়ার? অবশ্যই একটা অভিকেন্দ্র বল আছে, সেই অভিকেন্দ্র বলটা তোমাকে কি করছে? বৃত্তপথে ঘোরাচ্ছে। ক্লিয়ার? চলো এবার এক কাজ করো, আর অভিকেন্দ্র বল কেমন বল? বাস্তব বল। মনে রাখো অভিকেন্দ্র বল কেমন বল? বাস্তব বল। যে ফোর্সগুলোকে অভিকেন্দ্র বল হিসেবে আমরা ধরে, এগুলো কেমন বলে? বাস্তব বল। বাস্তব বল সব জায়গায় থাকে, জড়ত্বীয় অজড়ত্বীয়। এখন আমি কোথা থেকে দেখছি এই দৃশ্যটাকে? ভূপৃষ্ঠ থেকে দেখলাম। ভূপৃষ্ঠ থেকে শুধুমাত্র কি চিত্র দেখতে পেলাম? আমি চিত্রটা আঁকি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভূপৃষ্ঠ থেকে আমি কি দেখতে পেলাম? এই চিত্র দেখতে পেলাম যে একটা বস্তু বৃত্তপথে ঘুরছে। এর মানেটা কি? অবশ্যই অভিকেন্দ্র বল ছাড়া সে তো ঘুরতে পারবে না, তাহলে একটা অভিকেন্দ্র বল আছে। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে। এবার চলো এই দৃশ্যটাকে দেখবো কিন্তু গাড়ির ভেতর থেকে। চলো গাড়ির ভেতর থেকে দেখি, চলো দেখা যাক। আমি গাড়ির ভেতরে বসে আছি, তার মানে আমি এখন কোথায় আছি? কেমন নির্দেশতন্ত্রে আছি? অজড়ত্বীয়। তার কারণটা কি? গাড়িটা যেহেতু বৃত্তপথে ঘুরছে, মানে কি? সে গাড়িটা কেমন তন্ত্র হয়ে গেল? অজড়ত্বীয়। কেন? সে ত্বরণ সহ ঘুরছে। মনে আছে তো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রকে কি বলা হয়? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কেন স্যার ভূপৃষ্ঠকে জড়ত্বীয় বললাম? কারণ ভূপৃষ্ঠ কি স্থির, হ্যাঁ কি না? বেশি কমপ্লেক্সে যাচ্ছি না যে পৃথিবী ঘুরছে, এই ঘুরছে, সেই ঘুরছে, অত যেও না কমপ্লেক্সে, সব বাজে হয়ে যাবে। পৃথিবী কি স্থির? তাহলে পৃথিবী স্যার ভূপৃষ্ঠকে কেমন নির্দেশতন্ত্র? জড়ত্বীয়। জড়ত্বীয় থেকে এই জিনিসটা দেখতে পেলাম, ভূপৃষ্ঠ কেমন নির্দেশতন্ত্র?
জড়ত্বীয়। এবার স্যার আমি কোথা থেকে দেখছি? গাড়ির ভিতর থেকে দেখছি। কোথা থেকে দেখছি? গাড়ির ভিতর। গাড়ির ভেতর থেকে দেখছি। কেমন নির্দেশতন্ত্র? অজড়ত্বীয়। তার কারণটা কি বলো? গাড়ির ভেতর থেকে দেখছি কেমন নির্দেশতন্ত্র? অজড়ত্বীয়। তার কারণটা বলো। গাড়িটা কিভাবে ঘুরছে? বৃত্তপথে। এর মানে কি? ত্বরণ সহ গতিশীল হয়ে গেল। বলবে স্যার কিভাবে ত্বরণ সহ গতিশীল হলো? দেখো না, এখানে বেগ কোথায়? গাড়ির এইদিকে। এখানে বেগ কোনতে হবে? গাড়ির এইদিকে। তাহলে বেগের দিকের পরিবর্তন হলে মানে বেগের পরিবর্তন মানে ত্বরণ থাকবে। মাথায় ঢুকলো তো? এই কারণে স্যার। ঠিক আছে, তাহলে গাড়ির ভিতর থেকে দেখছি। তাহলে কেমন নির্দেশতন্ত্র থেকে দেখছি? অজড়ত্বীয়। কারণটা কি? ত্বরণ সহ গতিশীল। এবার বলো, গাড়ির ভিতর থেকে তুমি কি দেখতে পাচ্ছ? ব্যক্তিটাকে। ব্যক্তিটা ঘুরছে না স্থির? বাইরে যেও না যে স্যার এই তো স্যার বাইরে ঘুরছে, তাহলে সব জলে গেল। একেবারে গাড়ির ভেতরে আছো। মনে করো গাড়ির কাঁচ একবারে পুরো অন্ধকার, বাইরের লাইট, ভেতরে কোথাও কিছু আসছে না, তুমি শুধুমাত্র গাড়ির ভেতরে আছো। তুমি ভাবো না যখন ট্রেনের ভেতরে থাকো, শুধুমাত্র যে ট্রেনের ভেতরটাকেই পুরোটা দেখো, তাহলে কি মনে হবে? সবাই স্থির, হ্যাঁ কি না? বাইরে তাকালে তখন বুঝতে পারি হ্যাঁ যে ট্রেনটা এগোচ্ছে বা সামথিং কোনো কিছু একটা বিষয়। ওই রকম ভাবো, একদম গাড়ির ভেতরে। ঠিক আছে, বাইরেটা পুরো অন্ধকার, ভাবো কোনো কিছুই নেই। এবার তুমি কি দেখবা? স্যার ব্যক্তিটা তো স্থির বসে আছে, কিন্তু আমরা কি জানি? বাস্তব বল সব জায়গায় ক্রিয়া করে, জড়ত্বীয় বল অজড়ত্বীয় বল। তাহলে এই দিকে তো স্যার অভিকেন্দ্র বল আছে। বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এই দিকে তো অভিকেন্দ্র বল আছে, কিন্তু তুমি ভেতর থেকে দেখছো আরে মানুষটা তো স্থির বা বস্তুটা তো স্থির। এবার স্যার বস্তু কখন স্থির থাকে? যখন তার ওপর টোটাল ফোর্স কি হয়? জিরো হয়। নেট ফোর্স কি হয়? জিরো। এই দিকে বল আছে, তার মানে অবশ্যই বাইরের দিকেও একটা বল থাকতে হবে, তবেই তো বস্তুটা স্থির থাকবে, নইলে তো বস্তু এই দিকে চলে আসবে। মাঝারিগুলো কি বলতে চাইছি? আর একবার রিপিট করছি। ভেতরে ঢুকলাম, আমি কি দেখতে পাচ্ছি? এদিকে একটা বল প্রয়োগ করছে, আর কি দেখতে পেলাম? স্যার বস্তুটা স্থির। তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে বস্তু স্থির থাকতে হলে কি? টোটাল ফোর্স জিরো হতে হবে, নেট ফোর্স। তাহলে অবশ্যই সমান একটা বল, এর সমান একটা বল বাইরে ফোর্স ক্রিয়া করছে, একেই বলা হয় অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বল কখন বিষয়টা আসছে? যখন বিষয়টাকে আমি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র থেকে দেখছি। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে অপকেন্দ্র বলের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তার জন্য একে কেমন বল বলা হয়? অলিক বল। আর এই যে দেখো, অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল কি হচ্ছে? সমান। মানের দিক থেকে অবশ্যই বিপরীতমুখী, কিন্তু মানের দিক থেকে কি? সমান। অতএব অতএব দেখে নাও, ওকে। অতএব অপকেন্দ্র বল সমান, অতএব অপকেন্দ্র বল সমান কি লিখতে পারি? যেটা অভিকেন্দ্র বল সেটাই, এম ওমেগা স্কোয়ার আর বা এম বি স্কোয়ার বাই আর। মানের দিক থেকে বলছি, হ্যাঁ। অতএব এটা হচ্ছে অপকেন্দ্র বলের রাশিমালা। পজ করে লিখে নাও। চলো, আর যে কোয়েশ্চেনটা বললাম একটু লিখে নিই, যে অপকেন্দ্র বলকে অলিক বল কেন বলা হয়? কারণটা বলে দিলাম। অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় কারণ জড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই বলের কোনো অস্তিত্ব নেই, কেবল ঘুরন্ত, মানে এই যে স্যার ঘুরছিল, তো কেমন ওটা নির্দেশতন্ত্র? অজড়ত্বীয়। কেবল ঘুরন্ত, ব্র্যাকেটে লিখে দিয়েছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই বলের অস্তিত্ব দেখা যায়, তাই অপকেন্দ্র বলকে অলিক বল বলে। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো এরপর আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। চলো অঙ্কটা ট্রাই করো। 1200 কেজি ভরের একটি গাড়ি 40 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিলে গাড়ির ওপর ক্রিয়াশীল অপকেন্দ্র বলের মান কত? পজ করে ট্রাই করো। অতএব অপকেন্দ্র বল সূত্র, অপকেন্দ্র বল সূত্র কি? স্যার কৌণিক বেগ বলেছেন, রৈখিক বেগ। দেখো দ্রুতি মিটার পার সেকেন্ড মানে রৈখিক, তাহলে কোনটা সূত্র ইউজ করবে? এম বি স্কোয়ার বাই আই। এম বি স্কোয়ার বাই আর। মান বসে দাও। ভর কত? 1200। বেগ কত? 10। আর কত? 40 মিটার। করে দেখো তো, 3 কেটে গেল, দেখো তো 3000 নিউটন আসছে কিনা। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, করে নাও। চলো এটা ট্রাই করো দেখি তো। সমভরের দুটি কণা বৃত্তপথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2। কণা দুটির অভিকেন্দ্র বলের মান সমান হলে তাদের বেগের অনুপাত করো। পজ করে ট্রাই করো। কি বলেছে বলো? অভিকেন্দ্র বল সমান, তার মানে এক কাজ করি, এম v1 স্কোয়ার বাই r1 সমান এম v2 স্কোয়ার বাই r2। কেন এম চেঞ্জ করলাম না? কারণ সমভর বলেছে। ওকে, চলো কিসের অনুপাত চেয়েছে? বেগের। তাহলে চলো করে দিলাম v1 বাই v2, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার মানে কি হয়ে গেল? r1 বাই r2। ঠিক আছে, এম এম কেটে গেল, তাহলে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার মানে কি? r1 বাই r2। চলো রুট চাপিয়ে দিলাম, তাহলে v1 বাই v2 সমান কি? রুট ওভার অফ কি? r1 বাই r2। কি বলেছে বলো? অনুপাত কত বলে দিয়েছে? ব্যাসার্ধের অনুপাত 1:2, তার মানে হাফ। তাহলে কত? 1/2। 1:2 মানে কত? 1/√2। অতএব v1:v2 কত হলো? অতএব v1:v2 সমান কি? 1:√2। তাহলে কোনটা অপশন? এটা। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নাও।
অভিকেন্দ্র বল সমান বলেছি, সরি অভিকেন্দ্র বল সমান আর ভর সমান বলেছিল, তাহলে সমান করে দিলাম। পরের অঙ্ক, চলো এবার অঙ্কটা দেখো কি বলছে। একটি গ্রামোফোন চাকতির কেন্দ্র থেকে 10 সেমি দূরে একটি বস্তু স্থির অবস্থায় আছে। বস্তু ও চাকতির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হয়, তবে চাকতির আরপিএস সর্বাধিক কত হলে বস্তুটি চাকতি থেকে উৎক্ষিপ্ত হবে। চলো আগে মানেটা বোঝার চেষ্টা করি, যারা পারো পজ করে ট্রাই করো। দেখো স্যার চাকতি মানে গ্রামোফোন চাকতি মানে কিছুই না, শুধু একটা থালা ভাবো, তাহলে হলো একটা থালা। মনে করো একটা থালার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। এবার স্যার থালাটা ঘুরছে, বোঝার চেষ্টা করিও। থালাটা মনে করো ঘুরছে, একটা কৌণিক বেগ সহ ঘুরছে, বোঝার চেষ্টা করো। থালাটা ঘুরছে, এবার যদি থালাটা আস্তে ঘুরে তাহলে বস্তুটা কি স্লিপ খেয়ে পালাবে না, ঘুরবে। যদি থালাটা জোরে ঘুরতে শুরু করে তাহলে কি স্লিপ খেয়ে বাইরে পেরিয়ে যাবে। তো ম্যাক্সিমাম কত আরপিএসটা মানে কি, আরপিএস মানে কি কম্পাঙ্ক, তার মানে আমাকে চেয়েছে স্যার এন চেয়েছে, কত কম্পাঙ্কে মানে সেকেন্ডে কতবার ঘুরলে বস্তুটা বাইরে ছিটকে যাবে না। বুঝতে পারলাম কোয়েশ্চেনটা, বুঝতে পারছি তো কি বলতে চাইলাম। থালাতে আছে, আস্তে ঘুরলে পড়বে না, যদি জোরে ঘুরে তাহলে কি ছিটকে বাইরে চলে যাবে। তো ম্যাক্সিমাম কত জোরে ঘুরতে পারবে যাতে কি হয় বস্তুটা উৎক্ষিপ্ত হবে না, পালাবে না। মাথায় ঢুকলো? একটা ছোট্ট একটা জিনিস বলো, কি কি দেওয়া আছে? ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান দেওয়া আছে 0.3। ওকে, আরপিএস এন চেয়েছে। এবার একটা জিনিস বলো, ওমেগা মানে আশা করছি জানা আছে 2πn, হ্যাঁ কি না? ওমেগা মানে কি 2πn, তাহলে এন মানে কি ওমেগা বাই 2π। যদি কোনো রকমভাবে ওমেগা বের করে নি তাহলে অঙ্ক হয়ে গেল, 2π দিয়ে ভাগ করে দেবো। চলো দেখা যাক ওমেগা কী করে বের করবো। একটা জিনিস বলো, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তার মানে কি অবশ্যই অভিকেন্দ্র বল আছে, তাহলে অভিকেন্দ্র বল কি এখানে বলো, কোন জিনিসটা একে বৃত্তপথে ঘোরাতে হেল্প করছে? একটা জিনিস বলো, যে থালাটা প্রচুর মসৃণ হয় তাহলে বৃত্তপথে ঘুরবে, ঘুরবেই না, স্লিপ খেয়ে পারে চলে যাবে। মানে কি অবশ্যই ঘর্ষণ বলটাই বৃত্তপথে ঘুরতে হেল্প করছে। এই যে স্যার ঘর্ষণ বলটা কি করছে, বৃত্তপথে ঘুরতে হেল্প করছে, তাহলে ঘর্ষণ বলটা কি অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। তাহলে কি লিখতে পারি, এফ সমান কি ঘর্ষণ বল মানে কি অভিকেন্দ্র বল, কি লিখবো এম ভি স্কোয়ার বাই আর না এম ওমেগা স্কোয়ার আর, ডিপেন্ড করবে কোয়েশ্চেনে কি চেয়েছে। দেখো কোয়েশ্চেনে এবার ওমেগার স্যার আমার নিড আছে, তাহলে কি লিখবো এম ওমেগা স্কোয়ার আর। স্যার এফ সমান মনে আছে মিউ এন, এফ মানে কি মিউ এন, হ্যাঁ কি না ওমেগা স্কোয়ার। এবার বলে একটা বস্তু অনুভূমিক থাকে, এন মানে কি হয় যেটা নিচে এম জি হয়, তাই না? তাহলে এনের জায়গায় কি লিখতে পারি মিউ এম জি সমান কি এম ওমেগা স্কোয়ার আর। তাহলে স্যার এম এম কেটে গেল, অতএব ওমেগা সমান কি হচ্ছে দেখো তো রুট ওভার অফ মিউ জি বাই আর হচ্ছে কি হচ্ছে না দেখে নাও, হচ্ছে কি হচ্ছে না দেখো। ওমেগা সমান কি হয়ে গেল, আর তলে পাঠিয়ে দিলাম মিউ জি বাই আর, রুট চেপিয়ে দিলাম, মানগুলো বসাও। মিউ এর মান কত বলেছে 0.3, জি এর মান কত সিজিএসে বসাও যেহেতু 980 বাই 81 যাই বসাও। আর এর মান কত বলেছে 10 সেন্টিমিটার। তোমরা এটা বসিয়ে দেখো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখো, এটা চলে আসবে এর আশেপাশে কিছু একটা 5.42 রেডিয়ান পার সেকেন্ড কিছু একটা চলে আসবে, রেডিয়ান পার সেকেন্ড। এটাই উত্তর নয়, এটা কি বেরোলো কৌণিক বেগ। আমাকে কৌণিক বেগ চাই না, আমাকে আরপিএস চেয়েছে মানে এন চেয়েছে। অতএব ও এক্ষুনি কি বললাম এন মানে কি ওমেগা বাই 2π, হ্যাঁ কি না? তাই তো মান বসিয়ে দাও, এন এর মান কত, ওমেগার মান কত 5.422, পায়ের মান কত বসিয়ে দাও 3.14। এটা তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখো, এটা এরকম 0.86 সামথিং এরকম কিছু একটা চলে আসবে, দেখে নাও। এটা হয়ে যাবে উত্তর। বুঝতে পারলাম তো, ওমেগা বের করে এনটা বের করে নিলাম। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, পজকে ঢুকে নিও। ওকে, তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।